আসসালামু আলাইকুম। এডিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতেই জানিয়ে দিব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 3 মাসের মধ্যে ৮০,০০০ রোহিঙ্গাকে কক্সবাজার থেকে ভাসানচরে নেওয়া হবে, জাতিসংঘের সাথে ত্রাণ মন্ত্রণালয়ের সমঝোতা। সাভারের আমিনবাজারে ট্রলার ডুবে 3 জনের লাশ উদ্ধার, নিখোঁজ 7, অভিযান চালাচ্ছে ডুবুরিরা। কয়েকটি প্রতিষ্ঠানে প্রতারণায় আস্থার সংকটে ই-কমার্স বাণিজ্য, পণ্য বেচাকেনা নেমেছে অর্ধেকে। কর্ণফুলী নদীর নিচে টানেলের কাজ শেষ, 1 বছরের মধ্যে চালু হচ্ছে দেশের প্রথম পাতাল সড়ক। এবং করোনাকালে বাল্যবিবাহ বেড়েছে আশঙ্কাজনকভাবে, ডিবেট ফর ডেমোক্রেসির অনুষ্ঠানে জানালেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আগামী 3 মাসের মধ্যে আরও ৮০,০০০ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরের উদ্যোগ নিচ্ছে সরকার। তাদের মানবিক সহায়তা দিতে ত্রাণ মন্ত্রণালয়ের সাথে সমঝোতা স্মারক সই করেছে জাতিসংঘ। আদ্দিন সজীবের রিপোর্ট। কক্সবাজারের শরণার্থী শিবির থেকে নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর শুরু হয় গত বছরের ডিসেম্বরে। এ পর্যন্ত প্রায় 19,000 রোহিঙ্গাকে সেখানে সরিয়ে নেওয়া হয়েছে। 1,80,000 রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরের লক্ষ্য থাকলেও সরকার এখন চাইছে 1 লাখ রোহিঙ্গাকে সেখানে নিতে। After the signing of this ceremony, if the union representatives takes the responsibility of humanitarian support, it will be very much easy and it will be very good for the people of the Rohingya people in Bhasanchar. 3,000 কোটি টাকা ব্যয়ে আধুনিক সুবিধায় রোহিঙ্গাদের ভাসানচরে বসবাসের উপযোগী করে গড়ে তোলা হয়েছে। সেখানেই বাস্তুচ্যুত শরণার্থীদের মানবিক সহায়তা অব্যাহত রাখতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাথে UNHCR এর সাথে সমঝোতা চুক্তি সই হয় সচিবালয়ে। We try to focus on that type of work which makes the conditions, as you mentioned, conducive for future return of Rohingya to Rakhine. We do our part in the sense that we help to re-establish services, re-establish settlements, village by village, but it is not only that which will count for return. For return we need political action. দেরিতে হলেও জাতিসংঘের এ সহযোগিতা রোহিঙ্গাদের খাদ্যপুষ্টি, চিকিৎসা সহ জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সরকার। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। সাভারের আমিনবাজারের তুরাগ নদীতে বাল্কহেডের ধাক্কায় ডুবে যাওয়া ট্রলার থেকে শিশুসহ 3 জনের লাশ উদ্ধার হয়েছে। 7 জন এখনও নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিস জানায় সকালে তুরাগ নদীর কয়লার ঘাটে এ দুর্ঘটনা ঘটে। এই সময় ট্রলারের বেশিরভাগ যাত্রী নদী থেকে সাঁতরে উঠলেও 7 জনের কোনো খোঁজ পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মিসিং ছিল, আমরা ফায়ার সার্ভিস এবং নৌ পুলিশ দল সহযোগিতায় 12:30টার দিকে 3টা লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের 20 জন ডুবুরি কাজ করতেছে। দর্শক, আমিনবাজারের তুরাগ তীরে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী মনির হোসেন তপু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তপু, উদ্ধার অভিযানের আর কি কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ ভাবনা। আপনি জানেন যে আজ সকাল 5:30টার দিকে ঘন কুয়াশার কারণে এই ট্রলারডুবি ঘটনাটি ঘটেছে। আমরা যতটুকু জানতে পেরেছি যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের মাধ্যমে। আরেকটি বিষয় বিআইডব্লিউ থেকে আমাদেরকে জানিয়েছেন যে একটি বাল্কহেডের ধাক্কায় এই ট্রলারডুবির ঘটনাটি ঘটেছে। আর এই আমিনবাজারের ওপার থেকে এই গাবতলীর কয়লাঘাটের দিকে আসার সময় এই দুর্ঘটনাটি ঘটে। এই ট্রলারে আমরা যতটুকু জানতে পেরেছি যে চালক সহ মোট 17 থেকে 18 জন যাত্রী ছিল সেই ট্রলারে। ট্রলারডুবির ঘটনা তাৎক্ষণিকভাবে সাঁতরে 10 থেকে 11 জন জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। আর
সকাল থেকে 12:30 পর্যন্ত প্রায় 7 থেকে 8 জনের নিখোঁজের খবর আমরা পেয়েছি। তবে 12:30টার দিকে 3টি মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আর এই ঘটনাস্থলে এখন বাংলাদেশ নেভি, ফায়ার সার্ভিস এবং নৌ পুলিশ যৌথভাবে এখানে কাজ করছে। আর আমরা বিআইডব্লিউটি এর যুগ্ম পরিচালক জয়নাল আবেদিনের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই যে ট্রলারটি ডুবে গেছে সেই ট্রলারটি এরই মধ্যে শনাক্ত করা সম্ভব হয়েছে। সেটি তোলার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিআইডব্লিউটি এর ক্রেন বোট এরই মধ্যে এখানে নিয়ে আসা হয়েছে। আর নৌ পুলিশের সিনিয়র পুলিশ সুপারের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে যারা জীবিত উদ্ধার হয়েছেন তাদের সাথে তারা কথা বলে জানতে পেরেছেন যে ট্রলারের যে চালক ছিল তিনি অতটা দক্ষ ছিল না, তার হয়তো ভুলের কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। আর ঘন কুয়াশার কারণে ট্রলারের চালক বালু ভাই সেই বালখেটি দেখতে পারেনি, সেই জন্য এই দুর্ঘটনা ঘটেছে। আর আমরা এখন গাবতলীর যে কয়লা ঘাট আছে সেখানে অবস্থান করছি। আমরা দেখতে পাচ্ছি যারা এখন নিখোঁজ রয়েছেন 5 থেকে 6 জন, তাদের স্বজনরা এখানে অপেক্ষা করছেন তাদের পরিবারের যে সদস্য নিখোঁজ রয়েছেন তাদের জন্য। জি ভাবনা, এই ছিল আমার কাছে সর্বশেষ। তপু, আপনাকে ধন্যবাদ। কয়েকটি প্রতিষ্ঠানের প্রতারণার কারণেই ই কমার্সের প্রতি মানুষের আস্থা কমেছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। পণ্য বেচাকেনা নেমে এসেছে অর্ধেকে। বাজার বিশ্লেষকরা বলছেন সম্ভাবনাময় এই খাতকে টিকিয়ে রাখতে অনলাইন প্ল্যাটফর্মগুলোকে স্বচ্ছতার সাথে ব্যবসা করতে হবে, নজরদারি বাড়াতে হবে সরকারকেও। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। প্রযুক্তির বিকাশের সাথে পরিধি বাড়তে থাকে অনলাইন ব্যবসার। মাত্র 8 বছরে এই খাতে যুক্ত হন হাজার হাজার উদ্যোক্তা। করোনার ঘরবন্দির সময়ে অনলাইন কেনাবেচায় নতুন মাত্রা পায়। 2019 সালে যেখানে ব্যবসা হয় 7,000 কোটি টাকার, 2020 সালে তা দাঁড়ায় 16,000 কোটি টাকায়। কিন্তু সম্প্রতি ই-ভ্যালি, ই-অরেঞ্জ, কিউকম, রিং আইটি সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের প্রতারণার কারণে আস্থার সংকট সৃষ্টি হয়েছে ই কমার্সে। কিছু কোম্পানির কারণে ইন্ডাস্ট্রিটার উপর কিছুটা প্রভাব পড়েছে। ডিসকাউন্ট সারা পৃথিবীতে ই কমার্সে আছে। ই কমার্স না শুধু, আপনি যখন ফিজিক্যাল দোকানে যাবেন সেখানেও যাবেন, আবার কারোর নতুন নিউ অ্যারাইভাল প্রোডাক্ট সেখানেও ডিসকাউন্ট। এটা মার্কেটিং স্ট্র্যাটেজি, মার্কেটিং গেমিক এগুলো থাকবে, কিন্তু দেখতে হবে এখানে সঠিক ব্যবসায়িক বা এই বিজনেস ইথিক্স নিয়ে আপনার এই মার্কেটিংগুলো হচ্ছে নাকি প্রতারণামূলক হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও ই কমার্সের ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। এই খাতকে টিকিয়ে রাখতে সরকারের পাশাপাশি উদ্যোক্তাদেরও ভূমিকা রাখতে হবে বলে মনে করছেন তারা। আমি ব্যক্তিগতভাবে কিন্তু এই বিজনেসের পক্ষে, কারণ আমি অনেক সুবিধা পাই, কম দামে বাসায় বসে সরাসরি বিক্রেতার কাছ থেকে পেতে পারি, এটা একটা ভালো দিক। তবে 2-1টা ঘটনার জন্য পুরো ইন্ডাস্ট্রিকে আমি কখনো দোষী করতে নারাজ। বরং আমি মনে করি এখনই সরকারকে উচিত যারা যারা এর সাথে সম্পৃক্ত তাদেরকে আইনের কাঠগড়ায় নিয়ে এসে বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিলেই কিন্তু জনগণের আরও কনফিডেন্স বাড়বে এবং এই ব্যবসার উত্তরোত্তর প্রসার ঘটবে। এই সেক্টরে কাজ করছে কিন্তু অনেকগুলো, আমাদেরই মেম্বার আছে 1620টা প্রতিষ্ঠান, আবার আপনার ফেসবুক ভিত্তিক আছে প্রায় 50,000-এর উপরে, আবার এই সেক্টরে কাজ করতেছে প্রায় 2 লাখের উপরে মানুষ। সাময়িক যে ধাক্কাটা, আমার মনে হয় এটার কারণে মানুষ অনেক বেশি সচেতন হবে, এখান থেকে অনেক বেশি পরিমাণ ই কমার্সের জন্য আস্থা তৈরি হবে, ভবিষ্যতের জন্য এই সেক্টরটা অনেক দূর আগাবে। এক্ষেত্রে গ্রাহকদেরও যাচাই না করে পণ্য কেনা থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন উদ্যোক্তারা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগ সরকারের অধীনে দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, অতীতের একের পর এক ধোঁকাবাজি নির্বাচন প্রমাণ করে বর্তমান সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। গণতন্ত্র ও দেশের মানুষকে রক্ষায় বর্তমান সরকারের পতনের বিকল্প নেই বলেও মন্তব্য তার। তারাই সরকারে থাকবেন, তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিধান সংবিধানে নাই, অতএব তারা সরকারে থেকে এদেশে নিরপেক্ষ নির্বাচন করবে। এর থেকে তামাশা, এর থেকে ধাপাবাজি আর হতে পারে না। এদেশের কোনো জনগণ বিশ্বাস করে না
এই সরকার ক্ষমতায় থাকলে এদেশে আর নিরপেক্ষ নির্বাচন হবে, এদেশের মানুষ নিজের হাতে নিজের ভোট দিতে পারবে। চট্টগ্রামে কর্ণফুলী নদীর নিচ দিয়ে টানেলের দ্বিতীয় টিউব তৈরির কাজ শেষ হয়েছে। এখন সংযোগ সড়ক তৈরি হলেই চলবে যানবাহন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নামে দক্ষিণ এশিয়ার প্রথম এই পাতাল সড়ক 1 বছরের মধ্যে চালুর তোড়জোড় চলছে। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। 2019 সালের ফেব্রুয়ারিতে শুরু হয় কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে এই টানেল তৈরির কাজ। এই মেগা প্রকল্পে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা প্রান্ত থেকে প্রথম সুড়ঙ্গটির খনন কাজ শেষ হয় গত বছর আগস্টে। ডিসেম্বরে শুরু হয় দ্বিতীয় সুড়ঙ্গের খনন কাজ। মাত্র 10 মাসেই তা শেষ হলো। সংযোগ সড়ক সহ প্রায় 9.5 কিলোমিটার দীর্ঘ এই পাতাল পথের নির্মাণ ব্যয় ধরা হয়েছে 10,374 কোটি টাকা, যা চট্টগ্রাম শহরকে পাশ কাটিয়ে সড়ক পথে যুক্ত করবে কক্সবাজারকে। এতে দূরত্ব কমবে প্রায় 30 কিলোমিটার। আমরা চেষ্টা করছি ডিসেম্বরের মধ্যে 2022 সালের ডিসেম্বরে কাজটা সম্পন্ন করতে। চ্যালেঞ্জ যদি বলেন, চ্যালেঞ্জের মধ্যে হচ্ছে টেকনিক্যাল চ্যালেঞ্জ, যেটা ক্রস স্পেসিস টু করা, আর বাকি কোনো চ্যালেঞ্জ তো আমাদের ইনশাআল্লাহ নাই। 2 টিউবের সংযোগ স্থাপন, অ্যাপ্রোচ সড়ক নির্মাণ সহ টানেলকে যান চলাচলের উপযোগী করে তোলার কাজ শুরু হচ্ছে জানুয়ারি থেকে। খননটা সম্পন্ন হওয়ার পরে এখানে যে টিবিএম মেশিন, সেটা আমাদেরকে ডিসমেন্টেল করে আস্তে আস্তে বের করে নিয়ে আসতে হবে। সেটা পরিষ্কার করতে আমাদের প্রায় 2 মাস 2.5 মাস সময় লাগবে। এবং আমরা এই টিউবের মধ্যে ল্যান্ডস্লেপ, যেটার উপর যে গাড়ি চলবে, সেটা ল্যান্ডস্লেপের কাজ শুরু করতে আমাদের জানুয়ারি মাস থেকে এটা ল্যান্ডস্লেপের কাজ শুরু করা হবে। যোগাযোগের যে প্রকল্পগুলি আছে, সেই প্রকল্পগুলো সঠিক সময়ে দ্রুত সম্পন্ন করতে হবে। তাহলে পরে এই টানেলের মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ড বলুন আর যোগাযোগ ক্ষেত্রে জনগণের সুবিধা বলুন, এই সমস্ত বিষয়গুলো জনগণ উপভোগ করতে পারবে। দক্ষিণ এশিয়ার প্রথম এই টানেলটির কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হবে বলে জানান কর্মকর্তারা, যার মধ্য দিয়ে প্রথম বছরেই 63,000-এরও অধিক গাড়ি চলাচল করবে বলে ধারণা করা হচ্ছে। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানী বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে সাহস থাকলে দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপির 1 দফা আন্দোলন অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি স্বতন্ত্র পরিচয়ের ঘোমটা পরে অংশ নিচ্ছে। তাদেরকে আমরা বলবো, ঘোমটা ছেড়ে প্রকাশ্যে দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে সৎসাহস প্রদর্শন করুন। শেখ হাসিনা সরকারের উন্নয়ন অর্জনে দেশের মানুষ খুশি। বিএনপির আন্দোলনে জনগণ সাড়া দেবে না। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে 80টি স্বর্ণের বারসহ সিভিল এভিয়েশনের বেলাল উদ্দিন নামের এক নিরাপত্তা কর্মীকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। কর্মকর্তারা জানান তাদের কাছে তথ্য ছিল এই ফ্লাইটে স্বর্ণের এ চালান চট্টগ্রাম পৌঁছাবে। এই খবরের ভিত্তিতে সন্দেহভাজনভাবে সিভিল এভিয়েশন বিল্ডিংয়ের টয়লেটের পাশে দায়িত্বরত নিরাপত্তা কর্মী বেলালকে স্বর্ণের বারসহ আটক করা হয়। আইনের যথাযথ প্রয়োগের অভাবে করোনা মহামারীর সময় বাল্যবিবাহ বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথিদের বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বাল্যবিবাহ বন্ধে সামাজিক আন্দোলন ও রাজনৈতিক সদিচ্ছা বাড়ানোর তাগিদ দেন। বিস্তারিত শফিকুল ইসলাম শামীমের রিপোর্টে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী বর্তমানে 15 থেকে 19 বছর বয়সী বিবাহিত কিশোরীদের 42.8% শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হচ্ছে। 43% কিশোরী মা গর্ভকালীন সমস্যায় মৃত্যুবরণ করেন। এমন প্রেক্ষাপটে করোনায় বাল্যবিবাহ বৃদ্ধির কারণ নিয়ে আয়োজন করা হয় ছায়া সংসদের। অনুষ্ঠানের প্রধান অতিথি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম বলেন, করোনা সামাল দিতে গিয়ে বাল্যবিবাহ প্রতিরোধে কিছুটা শিথিলতা এসেছে। করোনার মধ্যে বাল্যবিবাহ এবং পারিবারিক সহিংসতা কমানো সম্ভব হয়নি বলেও মনে করেন তিনি। আইনের যথাযথ প্রয়োগ করোনাকালে ঘটে নাই বলেই আমি মনে করি। অপরাধ যেখানে সেখানে সালিশের বিষয়ে চলে না। এখানে ক্রিমিনাল অফেন্স যখন আপনার রেপ হয়,
ক্যাটাগরিক্যালি যেটা রেপ, সেটা সালিশ যারা করেন তারা অপরাধ করেন, সেইটা আমরা কখনোই সমর্থন করি না। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বাল্যবিবাহ শুধু বন্ধ করলেই হবে না, পরবর্তীতে সেই কিশোরের মানসিক ও স্বাস্থ্যের খোঁজ নিতে হবে। তেমনি বাল্যবিবাহের শিকার মেয়েদের সুরক্ষার বিষয়ে সবাইকে কাজ করারও আহ্বান জানান তিনি। যে মেয়েটির বিয়ে হয়ে গিয়েছে সেই মেয়েটি কেমন আছে, যে মেয়েটি বিয়ের আসর থেকে বিয়ে ভেঙে পুলিশকে খবর দিয়ে ইউএনওকে খবর দিয়ে বিয়েটা ভেঙে দিয়েছে, সেই মেয়েটিকে আসলে কি সামাজিকভাবে ভালো থাকতে পারছে, পরিবার কি তাকে ভালোভাবে রেখেছে নাকি তাকে আবদ্ধ করে রেখেছে, এই সকল বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। আমাদের যে সামাজিক দুর্নীতি অনিয়ম এগুলিকে বন্ধ করতে হবে, সালিশ নামক বৈঠক নামক এইসব বন্ধ করতে হবে, ধর্ষকের সাথে আমাদের যে বিয়ের যেটা সংস্কৃতি সেই সংস্কৃতিকে আমাদের বন্ধ করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ডিরেক্টর চন্দন জেড গমেজ এবং জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের সম্পাদক নাসিমা আক্তার জলি। প্রতিযোগিতায় YWCA উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ চাইল্ড অ্যান্ড ইউথ ফোরামের বিতর্কিকরা জয়লাভ করেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের মামলায় মারাত্মক ক্ষতিগ্রস্ত রেল স্টেশনে কার্যক্রম 6 মাসেও স্বাভাবিক হয়নি। সচল হয়নি সিগন্যালি সিস্টেম প্যানেল বোর্ড, বন্ধ রয়েছে টিকিট কাউন্টারও। ফলে এই স্টেশনে থামছে না বেশিরভাগ আন্তনগর ট্রেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন জেলার রেল যাত্রীরা। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ইসাক সুমনের রিপোর্ট, জানাচ্ছেন রোকসানা ইভা। রেলপথে পূর্বাঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন। ঢাকা, চট্টগ্রাম, সিলেটে খুব কম সময়ে যাতায়াত করা যায়, তাই ট্রেনই সবচেয়ে প্রিয় বাহন জেলাবাসীর কাছে। আগে 14টি আন্তনগর, 12টি মেইল ও একটি কমিউটার সহ 27টি ট্রেন যাত্রা বিরতি করত স্টেশনে। তবে এবছরের 26 মার্চ হেফাজতের হামলা ও ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হওয়ার পর স্টেশনে থামছে না এসব ট্রেন। ট্রেন স্টেশনে না থাকার কারণে যে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে এখানে আসছি, এখন আমাদের নানা ধরনের ভোগান্তিতে ভোগা লাগতেছে। যাতায়াত ব্যবস্থা এত ভোগান্তি 71-এর পরে মনে হয় আর এত ভোগান্তি হয় নাই। খুব দ্রুত এটা চালু হওয়া, তাহলে এই এলাকার মানুষ অনেকটা স্বস্তি পাবে এবং তাদের কষ্টটা অনেকটা লাঘব হবে। সিগন্যাল ব্যবস্থা ও প্যানেল বোর্ডরুম মেরামত শেষ না হওয়ায় স্টেশনের বেশিরভাগ কার্যক্রমই বন্ধ রয়েছে বলে জানান কর্মকর্তারা। তাণ্ডবের কারণে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ভাঙচুর হয় এবং পুরানো হয়। এর পরিপ্রেক্ষিতে 4 মাস ট্রেন বন্ধ ছিল। বন্ধ থাকার পরিপ্রেক্ষিতে যাত্রীরা খুব দুর্ভোগ পাচ্ছে। এদিকে জেলার সাধারণ নাগরিক ও বিভিন্ন সংগঠন প্রতিদিনে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে রেল স্টেশন পুরোপুরি চালুর দাবিতে। রেলওয়ে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছি যে দ্রুত আমাদের রেল স্টেশনটি চালু করার জন্য এবং স্থগিত যে ট্রেনগুলি আছে সবগুলি যাত্রা বিরতি নিশ্চিত করার জন্য। রেলওয়ের পূর্বাঞ্চলীয় প্রধান প্রকৌশলী জানান, আগের অবস্থা রেল স্টেশনটি ফিরিয়ে নিতে 6 মাস ধরে চেষ্টা করছেন তারা। সিভিল পোর্শনটুকু আমরা স্টেশনটা রিপেয়ার করতেছি, এটা আগামী মাসের 7 তারিখের মধ্যে আমাদের রিপেয়ার কাজটা শেষ হয়ে যাবে। দ্রুত এই স্টেশন পরিপূর্ণভাবে চালু হলে জেলার 30 লাখেরও বেশি মানুষের দূরগন্তব্যে যাতায়াত সাশ্রয়ী ও সহজ হবে বলে মনে করছে স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। শারদীয় দুর্গাপূজার কেনাকাটায় জমজমাট রাজধানীর শপিং মলগুলো। বিক্রি বাড়ায় খুশি বিক্রেতারা। করোনা ভাইরাসের কারণে গত বছর শপিং মলগুলো ছিল অনেকটাই নিষ্প্রাণ। ঐশী গোস্বামী প্রমাণ রিপোর্ট। দুর্গাপূজাকে কেন্দ্র করে নগরীর শপিং মলগুলো ফিরে পেয়েছে চিরচেনা সেই রূপ। বেড়েছে ক্রেতার আনাগোনা। বাহারি পোশাকের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। পছন্দের পোশাক কিনতে ক্রেতারা ছুটছেন বিভিন্ন শপিং মলে। অ্যাকচুয়ালি আমাদের সবার শপিং শেষ, বাবুর শপিংটা বাদ আছে, তো ওর জন্য কিনতে আসা। এই পাঞ্জাবি কিনবো, শার্ট কিনবো আর ওর জন্য টি শার্ট কিনবো ছোট। শাড়ি কিনেছি আর স্লিপার, মানে যা যা লাগে আর কি শাড়ির সাথে। আর তারপর সবার জন্য বাড়ির ছোট বাচ্চাদের জন্য যা যা লাগে আর কি, সাথে কিছু কসমেটিক্স। হ্যাঁ, 2-3 দিন যাবত চলছে। দেখা যায় যে কুর্তিটা এখানে কালেকশন খুব ভালো। বিক্রেতারা বলছেন বরাবরের মতো এবারও ঐতিহ্যবাহী পোশাকের চাহিদা বেশি। বিভিন্ন রং আর ডিজাইনের বৈচিত্র্যময় পোশাকের প্রতিও ক্রেতাদের আগ্রহ রয়েছে। বিক্রি বেড়েছে, তাই খুশি বিক্রেতারা। পূজার পেছনে ভালো চলতেছে, মোটামুটি ভালো বেচা কিনা। শাড়ি মোটামুটি ভালো চলতেছে, যে আইটেমগুলো চলতেছে, কাতানগুলো ভালো চলতেছে এখন বর্তমানে। ঐতিহ্যবাহী যে ড্রেসগুলো বেশি আনা হয়, সেক্ষেত্রে এখন তো পূজার একটা ড্রেসগুলো আমাদের বেশি চাহিদা। পূজার আগে নিজেদের এবং পরিবারের জন্য সাধ্যের মধ্যে পোশাক কিনতে পেরে খুশি ক্রেতারা।
পোশাকের মান ও দাম নিয়ে সন্তুষ্ট তারা। দাম কেমন? হ্যাঁ, মোটামুটি রিজনেবলই আছে। পুজোর কেনাকাটার জন্য শাড়ি দেখতে আসছি আমরা। শাড়ি কিনতে পুজোর কেনাকাটা করতে আসছি। অসাম্প্রদায়িক চেতনার এই দেশে শারদীয় দুর্গাপূজা শুধু আনন্দ আর উৎসব নয়, সবার মাঝে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত রেখে যায় বলে মনে করেন ক্রেতারা। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। লক্ষ্মীপুরে রায়পুরে হামছাদি কাজীর দিঘিরপাড় আলিম মাদ্রাসায় 7 ছাত্রের চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষক মঞ্জুরুল কবিরকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় এক শিক্ষার্থীর মা থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, গত 18 সেপ্টেম্বর দিঘিরপাড় আলিম মাদ্রাসায় 10ম শ্রেণীতে ক্লাস চলার সময় মাদ্রাসার বারান্দায় 7 ছাত্রের চুল কেটে দেন মঞ্জুরুল কবির। গতকাল এ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। অভিযুক্ত শিক্ষক মঞ্জুরুল কবিরের দাবি, পরিষ্কার পরিচ্ছন্নতার অংশ হিসেবেই শিক্ষার্থীদের চুল কেটে দেওয়া হয়েছে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আলুর বাজারে অব্যাহত দরপতন আর ক্রেতার অভাবে বিপাকে পঞ্চগড়ের আলু চাষিরা। বিপুল পরিমাণ আলু এখনও অবিক্রিত অবস্থায়, দুশ্চিন্তায় ব্যবসায়ী থেকে শুরু করে হিমাগার মালিকরা। গত বছর আলুর দাম ভালো পাওয়ায় বেশি পরিমাণ জমিতে আলু চাষ করেন পঞ্চগড় জেলার প্রান্তিক চাষিরা। ফলনও হয়েছিল ভালো, কিন্তু মৌসুম শেষ হয়ে এলেও হিমাগারে এখনও সংরক্ষিত আছে অর্ধেকের বেশি আলু। চাষিরা জানান, প্রতি বস্তা আলু ক্ষেত থেকে হিমাগারে সংরক্ষণ করতে খরচ পড়েছে 17 থেকে 18 টাকা, অথচ বর্তমানে আলু বিক্রি হচ্ছে 10 থেকে 11 টাকায়। বাজারে পর্যাপ্ত আলুর সরবরাহ থাকায় পাওয়া যাচ্ছে না যথেষ্ট ক্রেতাও। তাই লোকসান কমাতে আলু রপ্তানি ও কাবিখার মতো প্রকল্প চালুর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন চাষি, হিমাগার মালিক ও ব্যবসায়ীরা। এবারে আন্তর্জাতিক সংবাদ। সৌদি আরবের জাজানে কিং আবদুল্লাহ বিমানবন্দরে ড্রোন হামলায় 10 জন আহত হয়েছেন। এদের মধ্যে 3 জন বাংলাদেশি, 6 জন সৌদি ও 1 জন সুদানের নাগরিক। প্রাথমিকভাবে 5 জন সামান্য আহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেলেও অপর 5 জনের অবস্থা এখনও জানা যায়নি। দেশটির প্রতিরক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় 2টি ড্রোন গুলি করে বিমানবন্দরের জানালায়। আজ সকালে আবারও হামলার চেষ্টা করলে বিস্ফোরক সহ আরও কয়েকটি ড্রোন আটক করা হয়। এদিকে বিমানবন্দরে হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি, তবে হামলার পেছনে ইয়েমেনের হুদি বিদ্রোহীদের হাত রয়েছে বলে দাবি করেন সৌদি জোট বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালিকি। এবারে পারটেক্স খেলার খবর। বর্ষসেরা ফুটবলারের খেতাব ব্যালন ডি অরের জন্য 30 জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল। তালিকায় আছেন কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসি, ম্যানচেস্টার ইউনাইটেডের ক্রিস্টিয়ানো রোনালদো আর পিএসজির নেইমারের নামও। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগ জয়ী চেলসি আর ইউরো জয়ী ইতালির ফুটবলারদের আধিক্য রয়েছে। এবছর ট্রফির অন্যতম দাবিদার ধরা হচ্ছে 28 বছর পর আর্জেন্টিনাকে কোনো শিরোপা এনে দেওয়া লিওনেল মেসিকে। তার বড় প্রতিদ্বন্দ্বী চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরো জয়ী ফুটবলার জর্জিনিও। আছেন কোপা আমেরিকা জয়ী আর্জেন্টাইন ফুটবলার লাউতারো মার্টিনেজের নামও। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। 3 মাসের মধ্যে 80,000 রোহিঙ্গাকে কক্সবাজার থেকে ভাসানচরে নেওয়া হবে, জাতিসংঘের সাথে ত্রাণ মন্ত্রণালয়ের সমঝোতা। সাভারের আমিনবাজারে ট্রলার ডুবি 3 জনের লাশ উদ্ধার, নিখোঁজ 7, অভিযান চালাচ্ছে ডুবুরিরা। কয়েকটি প্রতিষ্ঠানে প্রতারণায় আস্থার সংকটে ই কমার্স বাণিজ্য, পণ্য বেচাকেনা নেমেছে অর্ধেকে। কর্ণফুলী নদীর নিচে টানেলের কাজ শেষ, 1 বছরের মধ্যে চালু হচ্ছে দেশের প্রথম পাতাল সড়ক।
এবং করোনাকালে বাল্যবিবাহ বেড়েছে আশঙ্কাজনকভাবে ডিবেট ফর ডেমোক্রেসির অনুষ্ঠানে জানালেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।